যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে ৭১ মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই, এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে। কোথাও সমাজ নিয়ে কথা নেই, সবাই রাষ্ট্র নিয়ে ব্যস্ত। এখন আপনি সোশ্যাল ফেসিজম রাইখা কেমনে আপনি রাষ্ট্রীয় ফেসিজম দূর করবেন? সময়টা ১৯৬২ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্যার জহুরুল হক হলে সংগ্রামী সিরাজুল আলম খান প্রতিষ্ঠা করেন স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে এক গোপন সংগঠন। ১৯৬২ থেকে ৭১, ৬ দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার, ১১ দফার বাস্তবায়ন সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয় এই নিউক্লিয়াস। কেই বা জানতো ইতিহাসের ৬২ বছর পরে আবারও সেই জহুরুল হক হলেই এক ঝাঁকড়া চুলের যুবক আসবে, যার মাথার প্রবল ক্ষুরোদার বুদ্ধিতে পতন হবে প্রবল পরাক্রমশালী এক ফ্যাসিস্ট রেজিমের। কে এই মাহফুজ আলম? ছাত্র জনতার আন্দোলনের সময় সেভাবে আলোচনায় না থাকলেও হঠাৎ করে প্রধান উপদেষ্টার সহকারী নিয়োগ পাওয়ায় সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন তিনি। মাহফুজ আলম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে। বাবা মায়ের ইচ্ছায় মাদ্রাসা পড়ুয়া মাহফুজ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সরাসরি কোনো রাজনৈতিক দলের অনুসারী না হলেও মাহফুজ বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক স্বপ্ন দেখতেন। তাই বিশ্ববিদ্যালয়ের শুরুর দিনগুলো থেকেই বেশ কয়েকজন তরুণকে সঙ্গে নিয়ে পাঠচক্র, সেমিনার এবং সিম্পোজিয়ামের মাধ্যমে তার মতাদর্শের পক্ষে জনমত তৈরি করেন। তাদেরই একজন নাহিদ ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন যিনি। বলা হয়ে থাকে এই নাহিদের আধ্যাত্মিক তাত্ত্বিক গুরু হচ্ছেন মাহফুজ আলম। নিজের সামনে না এসে শিষ্যকে দিয়েই বেগবান করেছেন এই আন্দোলন। মাহফুজ আবদুল্লাহ এমন একটি জনমত গড়ে তুলতে চেয়েছিলেন যা বুদ্ধিভিত্তিক সমাজ বিনির্মাণে জাতিকে আগামী দিনে সহযোগিতা করবে। শিল্প, সাহিত্য, অর্থনীতি ও রাজনীতি নিয়ে নিয়মিত আলোচনার জন্য প্ল্যাটফর্ম তৈরি করেন তিনি। এ সকল বিষয়ে ছাত্রদের মতামত প্রকাশের জন্য তিনি 3টি ওয়েবসাইট তৈরি করেন, পূর্বপক্ষ, রসিক এবং thequiet.com নামে। মাহফুজ আলম সম্বন্ধে স্মৃতিচারণ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রবিউল রাফি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন ধরনের আন্দোলন কাঠামো তৈরি করতে করতে এগিয়েছে, যার সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন কখনোই পরিচিত ছিল না। সাধারণত যে কোনো আন্দোলন আহ্বায়ক কমিটি দ্বারা পরিচালিত হলেও এইবারের আন্দোলন রাজনৈতিক ডিকশনারিতে যোগ করেছে নতুন শব্দ, সমন্বয়ক। একের পর এক যোগ করেছে আরও নতুন শব্দ ও টার্মিনোলজি। বাংলা ব্লকেট, কমপ্লিট শাটডাউন, মার্চ ফর ঢাকা, এই ধারণাগুলো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন আগে কখনো দেখেনি। তিনি আরও জানান, 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে থাকার পরেও একের পর এক কর্মসূচি আসা এবং প্রতিটা কর্মসূচি সফল হতে থাকা দেখে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী সরকার আরও বেশি বেকায়দায় পড়ে যায়। কে কিভাবে কোথায় বসে এইসব রূপরেখা তৈরি করতো, এই চিন্তা আমার মাথায় তখন থেকে ঘুরপাক খাচ্ছিল। সম্প্রতি ডক্টর ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ প্রদান করে মাহফুজ ভাইকে প্রকাশ্যে আনার মাধ্যমে সে জটটা খুলতে শুরু করেছে। মাহফুজ আলমের বর্ণনা করে তিনি আরও লিখেন, তিনি আমার হলের ইমিডিয়েট সিনিয়র, আমাদের সবার পরিচিত মুখ। চুপচাপ অন্তর্মুখী স্বভাবের মাহফুজ ভাইকে দেখতাম হলের পুকুর পাড়ে বসে থাকতেন, চায়ের দোকানে খাবার খেতে, এবং দীর্ঘ 6-7 বছরের হল জীবনে কখনোই তিনি আলোচনায় আসার মতো কাউকে কিছু বলতে বা করতে দেখেনি কেউ। কিন্তু হঠাৎ করে তিনি আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। মাহফুজ আবদুল্লাহ সর্বপ্রথম আলোচনায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে বিদেশি সংবাদ মাধ্যম দ্য রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকার হতে। ওই সাক্ষাৎকারে তিনি দাবি করেন 1 মাসের মধ্যেই ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করবে। পরবর্তীতে দেশের জাতীয় গণমাধ্যমকে তার এই বক্তব্যকে ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। সূত্র বলছে, ডাক্তার ইউনূসের সহকারী হিসেবে তাকে এজন্য নিয়োগ দেওয়া হয়েছে রাষ্ট্র সংস্কারের নানা জটিল বিষয়ে যাতে তরুণ সমাজের মতের প্রতিফলন সঠিকভাবে ঘটানো যায়। তরুণ মাহফুজ সেই কাজটি সুচারুভাবে সম্পাদন করবে বলেই সবার প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত টাটা।